দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে আশিনকর থিয়েটার প্রযোজিত নাটক সিদ্ধার্থ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা 7টায় মঞ্চায়িত হবে নাট্যপালার প্রযোজিত নাটক বাঘ। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:35 সরাসরি সম্প্রচার হবে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কান্দাবাজি চলে না ভাই, ধোকাবাজি চলে না, মতের মালিক আল্লাহ আছে, ওজন কমায় না। আজকে জাস্ট স্যাম্পলটা শুনাইলাম। কিরে খয়রাতি, তোরা এত চেঞ্জ কেমনে কি? সরি ভাই, ওই ডোন্ট কল মি খয়রাতি, আই এম আপকামিং কোটিপতি। 7 কিলোর 1 গ্রাম। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক খালেদ মুন্না। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন মুন্না ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, আর আপনাকে পেলে একটা বড় বিষয় হয় যে অনেক গল্প, অনেক আড্ডা হয়। তুই ভাই বোনের মনে হয় অনেক গল্প জমা হয়ে থাকে। আর আমার আসলে তোমাকে বেশি ভালো লাগে এই কারণে যে তুমি একদম জিস্ট থেকে কথা বলো, একদম মূল থেকে কথা বলো। আসলে এভাবে তাদের সাথেই কথা বলা যায় যারা সেই জায়গা থেকে উত্তরটা দিতে পারে। কেমন যাচ্ছে এখন জীবন, গান সব মিলিয়ে? অনেক দিন পর মনে হয় একটু স্বস্তির দিকে যাচ্ছে সঙ্গীত। আমরা প্রায় 2-3 বছর খুব বাজে সময়ের ভিতরে ছিলাম সবাই। এখন মনে হয় একটু বা গাড়িটা চলমান একটা অবস্থায় এসেছে, বা একটা স্টেবল অবস্থায় এসেছে। বেশ তো শো করা হলো, পহেলা বৈশাখ তো গেল, এবং পহেলা বৈশাখ আসলে আমার কাছে মনে হয় যে বাঙালি ঐতিহ্যের একেবারে রুট, একদম সংস্কৃতির পুরো অংশটা। আমরা যে বাংলাদেশি, আমরা যে বাঙালি, আমাকে যদি কেউ বলে, যেমন আমি 31st নাইটে শুধু প্রোগ্রামে করি, কিন্তু আমার মধ্যে আসলে ফিল আসে না। পহেলা বৈশাখ যখন আসে তখন আমি একদম এলোমেলো হয়ে যাই। আমি আমার বাচ্চা, আমার ফ্যামিলি সবাইকে নিয়ে তাদের আমাদের বাঙালিয়ানা যে ড্রেস সেগুলো কিনবো, মার্কেটে যাব, আবার ওই ড্রেসগুলো পরে শো করব, একটা অন্য একটা ব্যাপার থাকে। পহেলা বৈশাখ উপলক্ষে কোনো নতুন গান রিলিজ হয়েছে কি? হ্যাঁ, আমার নতুন একটি গান রিলিজ হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে, কষ্ট হয়। আচ্ছা, এটা কোন ইউটিউব চ্যানেলে? এইটা খালেদ মুন্না ইউটিউব চ্যানেল থেকে, আমার চ্যানেল থেকে। গানটির পেছনে একটি ছোট্ট গল্প আছে। শুনি না। নরমালি আমরা যে টাইপের গান বাজারে ছেড়ে বা গাইতে কম্পোজিশন করে অভ্যস্ত, এটা ঠিক একটু অন্যরকম। আচ্ছা, আমাদের সচরাচর আমাদের যেগুলো ফোক গান, ফোক ঘরানার হয় বা আধুনিক ফোক আমরা যাকে বলি, মডার্ন ফোক বলছি, এই গানগুলো কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে হয়। কিন্তু আমি আসলে সেটা করিনি এবার। আমি এবার একদম ঠিক আনপ্লাগ টাইপের একটি গান করেছি, যার মধ্যে আমাদের বাঙালিয়ানা যেই ধুন, আমাদের মাটির যে ধুন, সেই ধুনটা সেই গানের মধ্যে আছে। গানের কথা সুর ফরচুনেটলি আমি করেছি। আচ্ছা, কম্পোজিশন আমি করেছি। দারুণ ব্যাপার। এটা কষ্ট হয় গানের নাম। আচ্ছা, সাধারণত কোনো উৎসবকে কেন্দ্র করে যখন কোনো গান গাওয়া হয় তখন সেই গানের কথা একটু উৎসব মুখর হয়, কষ্ট হয়। এটা কেন পহেলা বৈশাখ উপলক্ষে আপনি রিলিজ করলেন? আমার এই গানের পেছনে যেটা ছিল, চিন্তা ছিল, আমি একদিন ঘুমাচ্ছিলাম, মানে সেদিন আমার খুব মন খারাপ, আমি অনেক রেওয়াজ করছিলাম রাতের বেলা। তো রেওয়াজ করে রাত 1টা-1:30 বেজে গেছে। আমি ওই সময় ঘুমাইতে গেছি। ঘুমানোর সময় জাস্ট একটু তন্দ্রার ভিতরে আমার মধ্যে একটা শব্দ আসলো, কষ্ট হয়।
আচ্ছা আচ্ছা হ্যাঁ, কেন কষ্ট হয় যে এতদিন আমরা গান বাজনা করছি না, কিন্তু আমরা তো বাঙালি, আমাদের তো এটাই ঐতিহ্য, এটাই আমাদের সংস্কৃতি। বাহ, আমাদের এই সংস্কৃতিটাকে আমরা কি ভুলতে বসেছি, বা এটাকে আমরা মেরে দূরে সরে ফেলছি? যাচ্ছে কিনা? হ্যাঁ, বা আমরা কি দূরে চলে যাচ্ছি? তাহলে আমার মতো অনেকেই আছে যারা সঙ্গীতের জন্য জীবনের অনেক বড় বড় হ্যাঁ, একই জায়গায়- রকম উপলব্ধি হয় হ্যাঁ, সবার। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় বড় জায়গায় তারা যেতে পারতো, সব ছেড়ে দিয়ে সৃষ্টিশীল কাজের মধ্যে আছে। তাহলে আমাদের এই সংস্কৃতির কি হবে? আমরা কি ভুল করলাম? এই একটা হতাশা, হ্যাঁ, একটা ভাবনা, সেখান থেকে আসলে ওই ভাবনার জায়গা থেকে 3:30 4টার দিকে উঠে এই গানটা লেখা শুরু পুরাটাই হলো। একসাথে লিখে ফেলেছেন? হ্যাঁ, ফরচুনেটলি পুরোটা একবারে হয়ে গেছে, আর ওটার যে টিউনটা বা একসঙ্গে হয়ে সুরটা গেছে, একসঙ্গে? একসঙ্গে হয়ে গেছে। আচ্ছা, এবং আমি পরের দিনে না ঘুমিয়ে পরের দিনে আমি কম্পোজিশনে বসে গেছি। বাহ, মানে একবারে পুরো কাজটা শেষ হ্যাঁ, করা। মানে এই আমার গানটা- আমার ওই ইমোশনটাকে আমি ধ্বংস করতে চাইনি, কারণ আসলে আমি মনে করি কি সৃষ্টিশীল কাজগুলো না হ্যাঁ, সৃষ্টিকর্তা মারফত আসে, এটা সব সময় একরকম থাকে না। না না, একেবারে ওই না। ওই ভাইবটাকে কাজে লাগানো ওই নির্দিষ্ট সময়ের জন্য থাকে, তারপর সেটা আবার হয়তো আবার চলে যায়। চলে যায়। আর যেহেতু এই গানটা নিয়ে এত কথা হচ্ছে, শুনবো দুটো লাইন? শোনা যায়। শুনি। কষ্ট হয়, কষ্ট হয় রে খুব, কষ্ট হয়, কষ্ট হয় রে খুব, বন্ধুরে তুই সুখের আশায় কোথায় দিলি ডুব, বন্ধুরে তুই সুখের আশায় কোথায় দিলি ডুব। বাহ, খুবই সুন্দর, এবং যে টানটা দিচ্ছিলেন দারুণ লাগছিল। বাকি গানটা শুনতে আপনার ইউটিউব চ্যানেল যেতে হবে। নিজের এবং আনন্দের বিষয় যে গানটি রিলিজের সঙ্গে সঙ্গেই আমার খুব, রেসপন্সটা হ্যাঁ, আমার যারা আমাদের দেশের সঙ্গীতের সঙ্গীতজ্ঞ বলি যাদেরকে, অনেক মেধাবী মানুষরা গান বানানো থেকে রিলিজ হওয়া পর্যন্ত আমি প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছি যে আমার ট্র্যাকের একদম বাইরে গিয়ে আমি একটি কাজ করেছি। নিজের ইউটিউব চ্যানেলের জন্য কি এখন রেগুলার বেসিসে কাজ করা হচ্ছে? মাসে মানে মিনিমাম একটা করে কন্টেন্ট আমি ছাড়ি। এটা একটু চাপ হয়ে যায় না? যে চাপ হয়, বিশেষ করে বাইরের কাজের জন্য চাপ হয়। যে আমি তো বেসিক্যালি বিভিন্ন কোম্পানি, ফিল্ম, ড্রামা, এই এই জায়গাগুলোতে কাজ করি, শোজ, হ্যাঁ, বাইরে স্টেজ শো, বেতার, টেলিভিশন, এগুলো নিয়ে আমার কাজ করা হয় বেশি। সেই কারণে যখন নিজের চ্যানেলের জন্য যখন কাজ করতে হয়, তখন আসলে অনেক চাপ হয়ে যায়। আর আবার দায়বদ্ধতার জায়গাটাও এট দ্য সেম টাইম কাজ করে। আর ইউটিউবে কিছু রুলস এন্ড রেগুলেশন, ওদের কিছু টার্মস কন্ডিশন থাকে যে এইরকম ভাবে দিতেই হবে, তাছাড়া চ্যানেলটা ফল হয়ে যায়। এই সব মিলে আর কি চলে যাচ্ছে। আর নতুন কি কি কাজ এলো বা আসবার কথা আছে? কুরবানি ঈদে একটি ফিল্ম আসছে, সেই ফিল্মে একটি প্লেব্যাক করলাম। বাহ, অনেকদিন পর মনে হয় না এবার প্লেব্যাকে কাজ করা হলো? 4-5 মাস পর, আচ্ছা। 4-5 মাস পর। বাট এই গানটি একদম টাইটেল সং, ফিল্মের বিভিন্ন সিকোয়েন্সে এই গানটি বাজবে। সেই গানটি ফরচুনেটলি আমি গেয়েছি, গানটি আরো অনেক শিল্পীরা গেয়েছে। হ্যাঁ, ফিল্মের নামটা একটু শুনবো। ভালোবাসি হয়নি বলা। আচ্ছা, এই গানটির গল্পটা হলো এরকম, এই গানটি আরো কয়েকজন শিল্পী গেয়েছে, যারা ডিরেক্টরস, প্রোডিউসার্স এবং আরো যারা টিম, হিরো হিরোইন, তারা খুশি হতে পারছিল না। তারপরে তারা আমাকে ডাকলো, আমি খুব লাকি যে আমাকে তারা, আমার ভয়েস তারা পছন্দ করেছে, এবং এটা কনফার্ম হয়েছে, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি যেটা বলছিলেন, যেটা যেহেতু টাইটেল সং এবং বিভিন্ন জায়গাতে এই গানটি বাজবে, তার মানে এই গানটি কখনো স্যাড শোনাবে, কখনো আবার একটু হ্যাপি শোনাবে, মানে ব্যাপারটা তো এরকম হবে। তো সেই কাজগুলো কি শেষ? সব শেষ, একদম সেন্সর পর্যন্ত শেষ। এটা কুরবানিতে রিলিজ হবে। কেমন লেগেছে এই যে একটি গান বিভিন্ন রকম ইমোশন দিয়ে গাওয়া? আমি 4 রকম ইমোশনে গিয়েছি। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। যে প্রথম হলো যে খুব রোমান্টিক মোডে গানটা গাইতে হবে, একই লিরিক, একই টিউন, এবং কোয়ান্টেস টেম্পো এক। আচ্ছা, ওইটাতে আবার স্যাড মুডে গাইতে হবে। আবার একটা পার্ট একদম শুধু একটা হোম কর্ড, আর পেছনে অর্কেস্ট্রা এনভায়রনমেন্ট,
আর তার সঙ্গে একটা হাহাকার, আমাদের বিবেক থাকে না, আগের যে আমাদের সংস্কৃতির পুরনো একটি অধ্যায় যাত্রাপালা ছিল, যাত্রাতে একটা ক্যারেক্টার থাকতো বিবেক, যখন সব কিছু এলোমেলো হয়ে যেত অনেক দূর থেকে একটি সলিউশনমূলক একটি সুর ভেসে আসে, সমাধান ভেসে আসে। ঠিক সেই রকম একটি ব্যাপার নিয়ে এটা একবার গিয়েছি। আর একটা পার্ট হলো না দুঃখ না অনেক প্রেম, আচ্ছা, একদম মাঝামাঝি একটা জায়গায় স্যাড রোমান্টিক মুডে, একটা নিউট্রাল জায়গা থেকে গাওয়া। জায়গা থেকে। হ্যাঁ, তো এই 4টা পার্টে এটা কি একদিনে রেকর্ড করা সম্ভব হয়েছে, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ইমোশনে গাওয়া? যদিও আপনি যথেষ্ট মানে এই ব্যাপারটাতে খুবই আমি বলবো এক্সপার্ট। স্টুডিওতে ঢুকেছি বিকাল 4টায়, স্টুডিও থেকে বাইরে হয়েছি রাত 4টায়, মানে ভোর 4টায়। সিরিয়াসলি? সারা রাত মানে 12 ঘন্টা? 12 ঘন্টা কন্টিনিউয়াস গান গেয়েছি। মানে এর মধ্যে হয়তো চা খেয়েছি একটু, রাতের ডিনারও করি নাই, একদম ফুল ওর ভিতরেই ছিলাম। এবং আমি একা না, টোটাল টিমের সবাই ছিল, মানে ওরা খুব এক্সাইটেড ছিল এটা নিয়ে। হ্যাঁ, আর আপনারও মনে হয় অনেক বেশি এক্সাইটেড থাকবার কথা। আমরা আসলে এই কথাগুলো শুনে এই ফিল্মটা রিলিজ হবার অপেক্ষায় আছে যে কবে রিলিজ হবে আর আপনার গানটি শুনবো। এখন এমনি অন্যান্য ব্যস্ততা আর কি কি আছে, যেহেতু শোজ চলছে বিভিন্ন রকম আর অনেক কিছু? আমাকে যারা চেনেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমার ভক্ত, সবাই জানেন যে আমি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে অনেক বেশি কাজ করে থাকি এবং বাইরে প্রচুর শো করি। তো অনেক দিন এগুলো বন্ধ ছিল, আমি আমার গাড়ি চলমান হয়ে গেছে, আমি শুকরিয়া আদায় করছি। এখন কি নিজের গানগুলো বেশি গাওয়া হচ্ছে নাকি সঙ্গীত পরিচালনার জায়গাটাতেও একটু কাজ করা হচ্ছে বেশি? করছি সঙ্গীত পরিচালনার কাজটা। আমি আসলে যখন বাংলাদেশ টেলিভিশনে সঙ্গীত পরিচালক হিসেবে এনলিস্টেড হই, যখন আমার অডিশন হয়, তখন মারা গেছেন 21 পদকপ্রাপ্ত আমাদের সিলেট অঞ্চলের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুজয় শ্যামদা, শেখ সাদি খান, আনিসুর রহমান তনু, তারা বিচারক ছিল। আমি তাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার এবং বড় বড় জায়গায় যদি আমি সঙ্গীত পরিচালনা করি, তাহলে আমি এখন করব না, আমার আরেকটু যখন বয়স হবে তখন করব। আচ্ছা, কারণ তারা আমাকে বারবার করে বলেছিল যে সারা বাংলাদেশে যদি মেল আর্টিস্ট 20 জন খোঁজা হয় যে প্রপার গান গাইতে পারে, সে 20 জনের মধ্যে তুমি একজন, তো আমরা কি তোমাকে হারাবো? তখন আমি কথা দিয়েছিলাম যে আমি সঙ্গীত পরিচালক হিসেবে যদি টিকে যাই, তাহলে আমি এই কাজটি খুব কম করব, আর বিশেষ করে জাতীয় যে মাধ্যমগুলো আছে সেগুলোতে আরো অনেক পরে করব। নতুনদেরকে কোন একটি গান বোঝানো, তাদের কণ্ঠে আপনার যে প্ল্যানিংটা সেটা বোঝানো, যে কি ধরনের গানটা আপনি তাদের কাছ থেকে এক্সপেক্ট করছেন, এটা আসলে কতখানি চ্যালেঞ্জিং হয়ে যায়? আমার একটি জায়গায় আমার খুব খটকা লাগে, টু বি অনেস্ট। গান গাওয়াটা আর গলা তৈরি করাটা দুটো একদম ডিফারেন্ট থিংস। এটা আমি খুব কনফিডেন্টলি বলছি, কারণ হলো ব্যাপারটা আমি জানি, আমি দীর্ঘদিন শিখছি, তো সেই জায়গা থেকে আমি বলছি। আমি তো অনেক দিন শিখছি, প্রায় 30 বছর, অনেক দিন। আমরা সবাই করি কি, যে মনে করি সারেগামা পাধানিসা, রাগ, ঠাট, তান, এইগুলো ক্লাসিক্যাল করলে মনে হয় গান গাওয়া যায়। নো, গান গাওয়াটা একদম ডিফারেন্ট। যেমন একজন ডাক্তারও যে সার্জারি করে, তাকেও সুস্থ থাকবার কিন্তু জন্য কিন্তু তাকে দৌড়াতে হয়, খাবার মেনটেন করতে হয় সুস্থতার জন্য। সঙ্গীত ঠিক তাই, গান গাইবার জন্য অন্য প্র্যাকটিস আছে, অন্য কিছু বিষয় আছে, যেমন এক্সারসাইজ আছে, দমের এক্সারসাইজ, শব্দ, শুদ্ধ উচ্চারণ, নিঃশ্বাস কোথায় নেবে, নিঃশ্বাস কোথায় ছাড়বে, কোনটা স্বল্প স্বর, কোনটা দীর্ঘ স্বর। যেমন ভালোবাসি, ভালোবাসিকে যদি আমি ভালোবাসি বলি, এটা হয় না। হ্যাঁ, তো এইরকম কিছু। দুঃখ, খ ব্যাপারটা, যুক্তক্ষরের পরে শব্দগুলো ওকার উচ্চারণ হয়, এই জিনিসগুলো না শিখতে হয়। গানের ভিতরের মেসেজ এগুলো। যখন এই জিনিসগুলো কেউ শেখে, তখন গান গাওয়াটা খুব ইজি হয়। আলটিমেটলি দুঃখজনক হলেও সত্য, আমাদের যারা গান গাইতে আসে তারা একদমই ক্লাসিক্যাল প্র্যাকটিস করে না। আল্লাহ তাদেরকে রহমত দেয়, তারা গান গাচ্ছে, গলা খুব ভালো। হ্যাঁ, তাদেরকে নিয়ে সঙ্গীত পরিচালকরা ঝাঁপিয়ে পড়ছে। আর যারা ক্লাসিক্যাল শিখে আসে, তারা কিভাবে গান গাইতে হয় এইটা তারা শিখছে না। এই একটা মানে মেলবন্ধনের অভাব। এইটা যদি যেদিন হয়ে যাবে, আমি আমার যারা জুনিয়র, আমি তাদেরকে কোনো দিন গান যখন আমি গাওয়াই, আমি আগে ওদেরকে নিয়ে বসে 1 দিন বা 2 দিন বসে আমি তাদেরকে, আমি যতটুকু জানি আমি সেটা ট্রেন্ড আপ করার চেষ্টা করি, আর আমার সেই গানগুলো মনে সুন্দর হয়।
মুন্না ভাই যে বলছিলেন 30 বছরেরও বেশি সময় এই ইন্ডাস্ট্রির সাথে মানে কেটে গেল না দেখতে দেখতে দিনগুলো। আমার এই যে চুলে আমি একটু হালকা লাগিয়েছি, আমার চুল পেকে গেছে এইদিকে। আমার সবাই আমাকে বলে যে বৃদ্ধ হওয়া যাবে না, শিল্পীদের আসলে বৃদ্ধ হতে নাই, সব সময়ের জন্য সমসাময়িক থাকতে হয়। ঠিক তাই, সময় আসলে চলে যায়। পরিবর্তন হয়েছে, ইন্ডাস্ট্রির পরিবর্তন হয়েছে, গানের ধরনে অনেক রকম পরিবর্তন এসেছে। আপনি বলছিলেন এক ধরনের গান এসেছে যে মডার্ন ফোক। আপনি তো আসলে সব ধরনের গানেই সাবলীল, সেটা আধুনিক বলি, ফোক বলি, মডার্ন ফোক বলি, মানে এই যে সাবলীলতা সব ধরনের গানে, এই যে দখলটা, এটা আসলে কিভাবে এসেছে? নিশ্চয়ই অনেক প্র্যাকটিস করে। যেমন আমি আগে কিছু গান আমি বলি, হাসতে দেখো গাইতে দেখো, বাচ্চু ভাইয়ের গান, এলআরবি গান, জেমসের গান, মানে আমাদের ব্যান্ডের গান, এই গানগুলো না আগে আমি গাইতেই পারতাম না, কারণ আমি ওই যে সারেগামা পাধানিসা করে একজন শিল্পী, সারাদিন সা নি দা নি সা সারেগামা পামা গা রে সা, শুধু এই করতাম, গানের ব্যাপারটা বুঝতাম না। তখন একজন আমাকে বলল যে এই ধারার গান গাইবার জন্য তোমার অবশ্যই প্রচুর ইংরেজি গান শোনা উচিত এবং ইংরেজি গান গাওয়া উচিত। আচ্ছা। তো আলটিমেটলি আমি ঠিক সেই মোতাবেক আমি টানা 2 থেকে 3 বছর অন্য কোনো গানই গাইনি, আমি শুধুমাত্র ইংরেজি গান শুনেছি আর ইংরেজি গান প্র্যাকটিস করেছি। আসলে এইভাবে আমার সময়গুলো আমার জীবনটা আসলে আমার মনে হয় শিখতে চলে গেল, কিন্তু কিছু পারলাম না এরপরেও। কেন, কি পারলেন না? কি পারতে চেয়েছিলেন যেটা হলো না? পারতে চেয়েছিলাম আসলে এমন একটি গান গাইতে যে গান আমি চলে যাব পৃথিবী থেকে, কিন্তু সে গানটা থেকে যাবে। এমন তো সময় তো এখনো চলে যায়নি, এখনো সেই গানটি গাওয়া হলো না। না, এখন তো সবাই চলে যাচ্ছে। আমার অনেকগুলো বন্ধু মারা গেছে, হঠাৎ করে তারা রাতে ঘুমিয়ে আছে, স্ট্রোক করে মারা গেছে। আমারও এরকম হইতে পারে। আমি এখন কেন জানি মনে হচ্ছে যে একটু ভালো গান যদি গাইতে পারতাম। আজকে আলাউদ্দিন আলী মারা গেছে, আহমেদ বুলবুল মারা গেছে, আলম খান মারা গেছে, আমাদের শ্রদ্ধেয় শিল্পী দেখেন মারা গেল, ইন্ডিয়ান কিংবদন্তি শিল্পী আমাদের আশাজি মারা গেলেন। সবাই কিন্তু মারা যাচ্ছে। আলটিমেটলি যারা খুব মেধাবী, যাদেরকে দিয়ে পরের প্রজন্ম অনেক কিছু পাইতে পারে, আমরা অনেকগুলোকে হারিয়ে ফেলেছি। আমরা খুব দুর্ভাগা। আমরা যে সময় পৃথিবীতে আসছি, আরো কিছু আগে আসলে ভালো হতো। সঙ্গীত পরিচালকের জায়গা থেকে যখন কোন একটি গান তৈরি করেন, তখন কি ধরনের ইনস্ট্রুমেন্ট বাজবে, কি ধরনের ইনস্ট্রুমেন্ট যায় এই গানের সাথে, এই যে একটা ভাবনার বিষয়, এটা আপনার মধ্যে কিভাবে কাজ করে? আমি আসলে যেহেতু আলাউদ্দিন আলীর সঙ্গে অনেকদিন ছিলাম, অ্যাসিস্ট্যান্টগিরি করেছি তার, আমি আলম খানের কাছে অনেকদিন ছিলাম, শ্রদ্ধেয় সবার আগে বলছি, আমি আসলে খুব, আমাকে তারা কেউ নাতির মতো, কেউ ছেলের মতো আমাকে আদর করতেন। এই কারণে আমি এইভাবেই বলি, আমি তাদের ভালোবাসা পেয়েছি। তারা না যখন গান সুর করত, গান সুর করার পরে ওই ফিল্মের ওই সিকোয়েন্সটা কি হবে, ওই ফিল্মের ডিরেক্টরকে ডাকতো, ডেকে তারা জিজ্ঞেস করতো, বলেন তো কোন কোন এনভায়রনমেন্টে আপনারা গান করবেন, ওখানে কি কি বিষয় আছে। আচ্ছা। তো ওই জিনিসগুলো তারা নিত, নেওয়ার পরে কি কি ইনস্ট্রুমেন্ট বাজতে পারে তখন সেটা নোট করতো। আচ্ছা। এখন যেহেতু ফিল্মের জন্য তো আমরা সব গান করছি না, এখন আমরা গানই করছি, কিন্তু ভিডিওর জন্য কিন্তু গান করছি, রাইট? তো ওই ব্যাপারটা আমি যে তখন যে শুনতাম তারা কি কি করতো, ওইটা না আমার মস্তিষ্কে হয়ে গেছে। আসলে একটা গান যখন আমি সুর করি, আমি বুঝে যাই যে এখানে আমি ভিডিওগ্রাফিতে কি কি করব, এখানে এই ইনস্ট্রুমেন্ট সিকোয়েন্সটা কেমন যাবে সেটার উপর ডিপেন্ড করে আপনি হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো পিক করেন। আমি ঠিক তাই। এই কারণে আমি যে গানগুলো কম্পোজিশন করি, সেখানে যেটা হয়, কেউ বিরক্ত হয় না যে না গান এক জায়গায়, যন্ত্র সঙ্গীত আরেক জায়গায় বাজছে, এরকম আমারটা হয় না। আরোপিত মনে হয় না, এটা সবচেয়ে বড় কথা। আমারটা মনে হয় যে হ্যাঁ, এটার সঙ্গে মনে এটাই যাবে, এটাই যাওয়া ছিল। এটাই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি, এটাই পরিমিতিবোধ। ঠিক তাই। শেষের দিকে চলে এসেছে মুন্না ভাই, আসলে আপনার সাথে কথা বলতে গেলে আরো অনেক বড় পরিসর দরকার ছিল, কিন্তু আমরা দুঃখিত আমাদের এত বড় সময় নেই। একেবারে শেষের দিকে আরো একটি গান তো শুনতেই হবে আপনার কণ্ঠে। আমি সৌভাগ্যবান যে এখনো এনটিভি, বিটিভি, অন্যান্য চ্যানেলগুলো আমাদেরকে ডাকছে, আমাকে ডাকছে। আমি সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে সঙ্গীতের সঙ্গে এই টেলিভিশনগুলো আছে। এখন তো আমার মনে হয় যে কোনো সময় টেলিভিশনগুলোই হয়তো থাকবে না। পৃথিবী যেভাবে এগোচ্ছে, টেলিভিশনগুলোই হয়তো থাকবে না, হয়তো অন্য মিডিয়া আসবে, অন্য মাধ্যম আসবে। সেই মাধ্যমগুলো সঠিক সংস্কৃতিকে সামনে নিয়ে আসবে কিনা, তারা তার জন্য কাজ করবে কিনা জানি না।
হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার হাতেই ছেড়ে দিলাম। সে অনিশ্চয়তার জায়গাটুকু থাকুক, আমরা প্রত্যাশা নিয়ে আসলে বাঁচতে পারা মানুষ, সেই জায়গাটুকু নিয়েই আমরা থাকতে চাই। অনেক অনেক ধন্যবাদ মুন্না ভাই, সবসময় এরকম হাসি খুশি আর প্রাণবন্ত থাকুক। সবচেয়ে বড় দোয়া বা প্রার্থনা আপনার জন্য এটাই যে গানটি আপনি করে রেখে যেতে চান সেই গানটি যেন হয়। আমিন। আমরা সেটা প্রত্যাশায় থাকলাম। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ তোমাকে আপনাকে। অনেক ভালোবাসা, ইন্টারভিউকে অনেক 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 কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মিনিট।